হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস ইউটিউব চ্যানেল ওয়ান্স সেকেন্ড। আমরা ক্লাস 11-এর ভিডিও অনেকদিন দিইনি। তো ক্লাস 11-এর আমরা নিউটনস লটা পড়ছিলাম এবং নিউটনস লয়ের জাস্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম, প্রি রেকর্ডেড ভিডিও ছিল ওটা, নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। এবং এরপর আমরা ক্লাসগুলো আমাদের স্মার্ট বোর্ডে কন্টিনিউ করব। ওকে, তো নিউটনস লয়ে যেটা লাস্ট আমি কী পড়েছিলাম, যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্স, ঠিক আছে, আমরা ওটাকে আজকে কন্টিনিউ করবো। বেসিক্যালি যেটা ফার্স্ট ভিডিওতে পড়েছিলাম কনসেপ্ট অফ ফোর্স। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই, এবং তোমরা প্লেলিস্টে গিয়ে দেখো, একটা প্লেলিস্ট রয়েছে ক্লাস 11 সেমিস্টার 1, ওখানে দেখবে তোমরা একদম ম্যাথমেটিক্যাল বেসিক ম্যাথমেটিক্স থেকে আমি পড়িয়েছি। 1 ডাইমেনশনাল মোশন আমার পড়ানো হয়ে গেছে, 2 ডাইমেনশনাল মোশন পড়ানো হয়ে গেছে, এবং নিউটনস ল আমরা স্টার্ট করেছিলাম। তারপর আমার মাঝখানে কিছুদিন পড়ানো বন্ধ ছিল, আবার আমরা স্টার্ট করছি এবং কন্টিনিউ করব। তো প্রথম আমি যেটা বলতে চাইবো যে লাস্ট ক্লাসে আমরা কী পড়েছিলাম। বেসিক্যালি লাস্ট ক্লাসে আমি জাস্ট একবার রিমাইন্ড করিয়ে দিই তোমাদেরকে যে লাস্ট ক্লাসে আমি কী পড়িয়েছিলাম। লাস্ট ক্লাসে প্রথমত যেটা পড়েছিলাম সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ ফোর্স সম্পর্কে পড়েছিলাম, এবং আমি বলেছিলাম যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফোর্স, এবং এখানে এটাও বলেছিলাম যে ফোর্স এবং ভেলোসিটি দুটোর যে ডাইরেকশন, সেই ডাইরেকশনের উপরে ডিপেন্ড করে কীভাবে ডিফারেন্ট কাইন্ডস অফ মোশন হয়, মানে যে লোকাস হয়, যে সঞ্চার পথ হয়, যে গতিপথ হয়, সেই গতিপথগুলো বিভিন্ন রকমের কীভাবে হয় সেগুলো বলেছিলাম। এবং তারপরে আমরা বলেছি যে ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রোম্যাগনেটিক, ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারাকশন, দেয়ার আর 4 ফান্ডামেন্টাল ইন্টারাকশন ইন নেচার। প্রকৃতিতে যে 4 ধরনের বল রয়েছে সেই বলগুলোর কথা বলেছিলাম, যেরকম আমরা বলেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশনের কথা বলেছিলাম, বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কথা বলেছিলাম। আমরা বলেছিলাম গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলেছিলাম, গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষীয় বল। আর আমরা যেটা বলেছি এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, বাংলাতে বললে তড়িৎ চুম্বকীয় বল। ওকে, সেকেন্ড গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল আমরা বলতে পারি, মহাকর্ষ বল। থার্ড হচ্ছে যে আমরা পড়েছিলাম স্ট্রং ফোর্স বা শক্তিশালী বল, স্ট্রং ফোর্স। এগুলো সব নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং এবং উইক ফোর্স। আমরা বলেছিলাম উইক ফোর্স, এগুলো সম্পর্কে আমি ডিসকাস করেছিলাম। ওকে, এটা হচ্ছে শক্তিশালী বল এবং দুর্বল বল, বুঝতেই পারছো, শক্তিশালী বল এবং দুর্বল বল। ওকে, এই 4 ধরনের বলের কথা আমি অলরেডি বলেছি এর আগের ক্লাসে। এগুলো হচ্ছে সাধারণভাবে যে বলকে আমরা বিভাজন করি, সাধারণভাবে ইন জেনারেল, ইন নেচার দেয়ার আর 4 কাইন্ডস অফ ইন্টারাকশন, এবং এগুলোর বেস হচ্ছে পার্টিকেল ফিজিক্স। যে এই যে বলগুলো রয়েছে, দেখা যায় এই বলগুলো এক্সিস্টেন্সের জন্য কিছু পার্টিকেল রেসপন্সিবল ফর ডিফারেন্ট ফোর্স, তো সেগুলো হায়ার লেভেলের বিষয়। কিন্তু আমরা এখানে যেটা পড়বো মেকানিক্সে, সেটা কি না, মেকানিক্সে আমরা সাধারণত 2 ধরনের বলের কথা বলি। মেকানিক্সে যখন আমরা ফোর্সের কথা বলবো তখন আমরা 2 ধরনের ফোর্সের কথা আলোচনা করব। কি কি না, একটা হচ্ছে যে কন্ট্যাক্ট ফোর্স, ভালো করে বুঝো, একটা হচ্ছে যে কন্ট্যাক্ট ফোর্স বা বলা হয় সংস্পর্শ বল, আর একটা হচ্ছে কি নন কন্ট্যাক্ট ফোর্স বা অসংস্পর্শ বল, নন কন্ট্যাক্ট ফোর্স। অসংস্পর্শ বল বলতে কি বোঝানো হচ্ছে না, যখন দুটো বস্তুর মধ্যে বলটা কাজ করে তখন নেসেসারি নয় যে দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসবে। ফর এক্সাম্পল নন কন্ট্যাক্ট ফোর্স বা অসংস্পর্শ বলে যদি আমি এক্সাম্পল বলি, অসংস্পর্শ বল, ওকে, এবং এইটা হচ্ছে যে সংস্পর্শ বল, সংস্পর্শ বল, ভালো করে বোঝো। আমরা যদি অসংস্পর্শ বলের এক্সাম্পল বলি তাহলে আমরা কি বলবো, যেমন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অসংস্পর্শ বল রয়েছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স, মহাকর্ষ বল। আমি একটু আগে বললাম গ্র্যাভিটেশনাল ফোর্স দেখবে যে দুটো বস্তু পরস্পরের কাছে আসার প্রয়োজন নেই, গ্র্যাভিটেশনাল ফোর্স। সেকেন্ড নাম্বার 2 কি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বা আমরা স্থির তড়িৎ বল বলতে পারি, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, চার্জ পার্টিকেলের মধ্যে যেটা হয়, ম্যাগনেটিক ফোর্সও হবে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ওকে, ম্যাগনেটিক ফোর্স বা চৌম্বক বল, ম্যাগনেটিক ফোর্স। এই যে বলগুলোর কথা বলছি, এই বলগুলো কিন্তু নেসেসারি নয় যে এই বলগুলো এপিয়ার হওয়ার জন্য দুটো বস্তুকে পরস্পরের সংস্পর্শে আসতে হবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে সংস্পর্শ বল বা কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স মানে দুটো বস্তুর পরস্পরের সংস্পর্শে আসা প্রয়োজন, মানে বস্তু দুটোর কোনো না কোনোভাবে সংস্পর্শে আসা প্রয়োজন। যেরকম ধরো ফর এক্সাম্পল আমরা যদি বলি প্রতিক্রিয়া বল বা লম্ব প্রতিক্রিয়া বল, নর্মাল রিয়াকশন বা রিয়াকশন ফোর্স, নর্মাল হতেও পারে নাও পারে, বাট রিয়াকশন ফোর্স। নাম্বার 2
টেনশনাল ফোর্স বা টান বল, টেনশনাল ফোর্স বা টান বল। নাম্বার 3 স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স বা স্প্রিং বল, স্প্রিং এর সাথে যখন কোনো বস্তু যুক্ত থাকে। এই যে আমরা ফোর্সগুলোর কথা বলছি, এই সমস্ত ফোর্সগুলোই কিন্তু তখনই, মানে এই ফোর্সগুলো কিন্তু তখনই অ্যাপিয়ার হবে যখন দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসবে, আর এই ক্ষেত্রে কিন্তু দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে আসবে না। এবং বুঝতে পারছো এই যে মহাকর্ষ বল পড়ার জন্য আমাদের একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, আমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স আমরা ক্লাস 12-এ পড়ব। স্প্রিং ফোর্স আমরা ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারে ডিসকাস করব, আমরা সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারে ডিসকাস করব। তাহলে এই চ্যাপ্টারে যে ডিসকাস করব শুধুমাত্র রিয়াকশন ফোর্স এবং টেনশনাল ফোর্স। রিয়াকশন ফোর্সের আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া, আর একটা হচ্ছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। তো ফ্রিকশনাল ফোর্সটা আমরা নেক্সট চ্যাপ্টারে যখন ঘর্ষণ পড়বো তখন স্টার্ট করব। তাহলে এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি পড়বো দেখো, নর্মাল রিয়াকশন পড়বো আর হচ্ছে যে টেনশনাল ফোর্স পড়বো। শুধুমাত্র এই দুটো ফোর্স সম্পর্কে জানলেই হবে। যত কিছু প্রবলেমস এই চ্যাপ্টারে অ্যারাইজ করবে, প্রায় সমস্ত প্রবলেমই শুধুমাত্র এই নর্মাল রিয়াকশন এবং তার সঙ্গে সঙ্গে টেনশনাল ফোর্স অ্যারাইজ করবে। ওকে, এবং ফ্রিকশনের জন্য আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। তাহলে ফার্স্ট আমি যেটা পড়বো, ফার্স্ট যেটা আমরা বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে নর্মাল রিয়াকশন বা লম্ব প্রতিক্রিয়া বল। নর্মাল রিয়াকশন বা বলতে পারি লম্ব প্রতিক্রিয়া, লম্ব প্রতিক্রিয়া। ওকে, তো দেখি লম্ব প্রতিক্রিয়া বা নর্মাল রিয়াকশন ফোর্সটা আসলে কি। এটা হচ্ছে নেট যে কন্ট্যাক্ট ফোর্স, তার একটা উপাংশ। দেখো যদি আমরা বলি যে একটা বস্তু মনে করো এখানে রয়েছে, এই বস্তুটার ওয়েট যদি এম হয় তাহলে এমজি ফোর্স নিচের দিকে কাজ করে, সেই এমজির জন্য কি হবে, একটা রিয়াকশন ফোর্স উপরের দিকে কাজ করবে, সেই রিয়াকশন ফোর্সটাকে আমরা এন দিয়ে প্রকাশ করছি, নর্মাল, যেটা নর্মাল টু দ্য সারফেস। আর দেখো এই বস্তুটা যদি আমরা এই দিকে মুভ করাতে চাই তাহলে এই সারফেস একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এই বরাবর। এখন দেখো এই ফ্রিকশনাল ফোর্স এবং নর্মাল রিয়াকশনের যদি লব্ধি বলি তাহলে সেটা এই বরাবর কাজ করবে আর। এই আরটাকে বলা হয় নেট কন্ট্যাক্ট ফোর্স। আরটাকে কি বলা হয়, নেট কন্ট্যাক্ট ফোর্স বা লব্ধি সংস্পর্শ বা লব্ধি সংস্পর্শ বল বলতে পারি, লব্ধি বল, নেট কন্ট্যাক্ট ফোর্স, নেট কন্ট্যাক্ট ফোর্স, নেট কন্ট্যাক্ট ফোর্স। ওকে, বা নেট রিয়াকশন ফোর্স আমরা বলতে পারি। এইখানে দেখো এই নর্মাল রিয়াকশন বা এই ফ্রিকশনাল ফোর্সের যে কথা আমরা বলছি সেটা আসলে কি, এই দেখো এই নেট কন্ট্যাক্ট ফোর্সের দুটো উপাংশ। তাহলে নর্মাল রিয়াকশনটা কি, লম্ব প্রতিক্রিয়া আসলে কি না, লম্ব প্রতিক্রিয়া আসলে আমরা যদি বলি তাহলে হচ্ছে যে নেট কন্ট্যাক্ট ফোর্সের উলম্ব উপাংশ। তাহলে লব্ধি প্রতিক্রিয়া বলের যেটা উলম্ব উপাংশ, সেইটাই আসলে কি, সেইটাই হচ্ছে যে নেট, সেটাই হচ্ছে যে নর্মাল রিয়াকশন। আর এর অনুভূমিক উপাংশ কি, এর অনুভূমিক উপাংশ হচ্ছে যে ফ্রিকশনাল ফোর্স। এবং দেখো এই আর এর যে এক্সপ্রেশন হবে সেটা কত হবে, দেখো √n² + f², পরস্পরের সঙ্গে লম্ব আছে। কিন্তু দেখো যদি আমরা স্মুথ সারফেস বলি, যেটা আমরা এই চ্যাপ্টারে ধরবো যে মসৃণ সারফেস, তাহলে মসৃণ তলের জন্য কি হবে, ফ্রিকশনাল ফোর্সটাকে আমরা 0 ধরবো। তাহলে মসৃণ তলের ক্ষেত্রে আমরা কি বলছি না, মসৃণ তলের ক্ষেত্রে হচ্ছে যে f = 0, তাহলে কি হবে অনলি r = √n², তার মানে হচ্ছে যে অনলি n। ওকে, তার মানে দেখো r হচ্ছে যে অনলি n, নর্মাল রিয়াকশন। তাহলে এই চ্যাপ্টারে আমরা নর্মাল রিয়াকশন বলবো। নর্মাল রিয়াকশন ফোর্সের একটা বেসিক বৈশিষ্ট্য কি না, নর্মাল রিয়াকশন ফোর্স হচ্ছে সবসময় তলের সঙ্গে লম্ব হয়। নর্মাল রিয়াকশন আমরা বলতে পারি ইট ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস, ইট ইজ অলওয়েজ perpendicular to the surface, তার মানে কি সংস্পর্শ তলের সঙ্গে লম্ব, বাংলাতে বললে কি বলবো, সংস্পর্শ তলের সঙ্গে লম্ব, সংস্পর্শ তলের সঙ্গে লম্ব। ওকে, তলের সঙ্গে লম্ব, ক্লিয়ার। লম্ব প্রতিক্রিয়া বল, এখানে একটা বিষয় দেখো, এই যে লম্ব প্রতিক্রিয়া বল বলা হচ্ছে না, এই লম্ব প্রতিক্রিয়া বল আসলে প্রত্যেকটা বিন্দুতেই কাজ করছে, যতগুলো সংস্পর্শ বিন্দু আছে
যেখানে সংস্পর্শ বিন্দু রয়েছে সেখানেই লম্ব প্রতিক্রিয়া বল কাজ করবে। তাহলে এইখানেও লম্ব প্রতিক্রিয়া কাজ করছে, এখানেও 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 কাজ করছে। তাহলে এইটা আসলে কি সবার লব্ধি, আসলে সবার লব্ধি। তাহলে দেখো এইটা কিন্তু নেসেসারি নয় যে নেট যে লম্ব প্রতিক্রিয়া বলটা সেটা সবসময় বস্তুর মাঝখান দিয়ে যাবে, যেতেও পারে নাও যেতে পারে, সেটা ডিপেন্ড করছে বস্তুটার ওরিয়েন্টেশনের উপরে। তাহলে এইটাও কিন্তু নেসেসারি নয় যে লম্ব প্রতিক্রিয়া বল সবসময় বস্তুর সেন্টার ও মাঝ দিয়ে যাবে। তাহলে লম্ব প্রতিক্রিয়া বল কি বলবো আমরা, বস্তুর ভর কেন্দ্র দিয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। এটা কিন্তু ইম্পর্টেন্ট যে লম্ব প্রতিক্রিয়া বল, তোমরা কিন্তু নোট করবে, লম্ব প্রতিক্রিয়া বল বস্তুর ভর কেন্দ্র দিয়ে যেতেও পারে আবার নাও যেতে পারে। বস্তুর ভর কেন্দ্র দিয়ে যেতেও পারে, যেমন আগেরটাই গেছে, যেতেও পারে আবার নাও যেতে পারে, আবার নাও যেতে পারে, মে অর মে নট পাস, আবার নাও যেতে পারে। ফর এক্সাম্পল মনে করো সাপোজ আমি একটা অবজেক্টের কথা বলছি, সাপোজ একটা অবজেক্ট মনে করো এইভাবে আছে, এইভাবে মনে করো একটা মই এইভাবে রেখে দেওয়া হয়েছে, ভেবে দেখো। তাহলে এর কন্ট্যাক্ট সারফেস কোনখানে, দেখো এইখানে কন্ট্যাক্ট সারফেস রয়েছে এইখানে, তাহলে কন্ট্যাক্ট পয়েন্টটা তো লম্ব হবে, তলের সঙ্গে লম্ব হবে। এই সেন্টার অফ মাস কোথায় আছে দেখো এইখানে, তাহলে এটা নেসেসারি নয়। এরম ভাবে মনে করো আমরা দাঁড়িয়েছি, সোজা দাঁড়িয়ে আছে মনে করো, সেন্টার অফ মাস একদম মাঝ বরাবর যাবে, আমি এইদিকে একটু হেলে গেলাম, মানে নর্মাল ডিরেকশন মাঝ বরাবর যাবে। যখন আমি এইদিকে হেলে যাবো তো নর্মাল ডিরেকশন এইদিকে শিফট করে যাবে, যখন আমি এইদিকে হেলে যাবো নর্মাল ডিরেকশন এইদিকে শিফট করে যাবে, কারণ এইদিকে প্রতিক্রিয়া বলটা বেশি, এইদিকে আমি ওয়েটটা বেশি প্রয়োগ করছি। তাহলে বুঝতে পারছো, মানে লম্ব প্রতিক্রিয়া হচ্ছে যে প্রতিক্রিয়া বলটা কাজ করছে, মানে সংস্পর্শ তল যে প্রতিক্রিয়া বলটা দিচ্ছে সেই প্রতিক্রিয়া বলটার একটা যতগুলো পয়েন্টে প্রতিক্রিয়া বল দেবে তার লব্ধি। তাহলে নেসেসারি নয় তো লব্ধিটা সবসময় মাঝখানে যাবে, এদিকে যদি ফোর্সটা বেশি হয় তাহলে লব্ধিটা এদিকে চলে আসবে, এদিকে যদি ফোর্সটা বেশি হয় লব্ধিটা এদিকে চলে আসবে। তাহলে সিমেট্রিক অবজেক্টের ক্ষেত্রে কি হচ্ছে যে পুরোপুরি সব জায়গা সমানভাবে ফোর্সটা দিচ্ছে, ওই জন্য মাঝখানে হচ্ছে, কিন্তু এটা নেসেসারি নয়। তেমনি এইটাও আবার নেসেসারি নয় যে এই দেখো এই প্রতিক্রিয়া বলটা সবসময় তলের সঙ্গে আমরা লম্ব অঙ্কন করব, যেখানে মনে করো তলের সঙ্গে লম্ব না পাওয়া যাবে সেখানে বস্তুর সঙ্গে লম্ব আঁকতে হবে, ঠিক আছে। যেখানে তলের সঙ্গে লম্ব না পাওয়া যাবে সেখানে বস্তুর সঙ্গে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে দেখো তলের সঙ্গে লম্ব না পাওয়া গেলে, তলের সঙ্গে লম্ব না পাওয়া গেলে কি হবে, বস্তুর সঙ্গে লম্ব হবে, বস্তুর সঙ্গে লম্ব হবে। ফর এক্সাম্পল, সেম এক্সাম্পল যদি আমরা এইভাবে দেখাই, মনে করো যে এরকম একটা সারফেস রয়েছে, এদের একটা ওয়াল রয়েছে, আর একটা বস্তুকে আমরা মইকে এইভাবে রেখেছি, ভেবে দেখো এইভাবে রেখেছি, ওকে। তাহলে দেখো এই পয়েন্টটা তো বোঝা যাচ্ছে তলের সঙ্গে লম্ব পেয়ে গেলাম আমরা এইদিকে নর্মাল ডিরেকশন, কিন্তু এই পয়েন্টটা তো তলের সঙ্গে লম্ব পাচ্ছি না, তাহলে বস্তুর সঙ্গে লম্ব হবে এই বরাবর, কারণ বস্তুটা বস্তুর সঙ্গে লম্ব হবে, তাহলে এইখানে N2 দিকে কাজ করবে, ওকে। তো এইভাবে কিন্তু আমরা বলতে পারবো, ওকে। নেক্সট দেখো কোনো যদি স্ফেরিক্যাল অবজেক্ট হয়, স্ফেরিক্যাল অবজেক্টের ক্ষেত্রে কি হবে না, স্ফেরিক্যাল অবজেক্টের ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া সবসময় কি হবে, তার সেন্টার দিয়ে যাবে। গোলীয় বস্তুর ক্ষেত্রে এগুলো দেখো, এগুলো কিন্তু কোশ্চেন তো এরকম পড়বে না যে কোনটা দিয়ে যাবে, কিন্তু যখন আমরা অঙ্ক করব, যখন আমরা ফোর্সগুলো নির্ণয় করব তখন এগুলো প্রয়োজন হবে। তাহলে গোলীয় বস্তুর ক্ষেত্রে কি বলবো না, গোলীয় বস্তুর ক্ষেত্রে লম্ব প্রতিক্রিয়া সর্বদাই কেন্দ্র দিয়ে যায়, সর্বদাই কেন্দ্র দিয়ে যায়। ফর এক্সাম্পল মনে করো সিম্পল, আমার এখানে একটা গোলীয় বস্তু রয়েছে, ওকে, এই একটা মনে করো গোলীয় বস্তু রয়েছে, তাহলে দেখো এটা এখানে টাচ রয়েছে, তাহলে যখনই আমরা এর সঙ্গে লম্ব আঁকবো তো সেটা সেন্টার দিয়ে তো যাবে, সবসময় সেন্টার দিয়ে যাবে। তার কারণ কি বলতো, দেখো এইটাকে এটা যদি স্পর্শক আমরা ভাবি তাহলে এটা স্পর্শকের সঙ্গে লম্ব হচ্ছে, তাহলে স্পর্শকের সঙ্গে লম্ব তো ব্যাসার্ধই হবে সবসময়। মনে করো আমরা এইখানে একটা এরকম অবস্টাকেল পেয়ে গেছি, এরকম একটা ঢিপি রয়েছে, তাহলে এখানে টাচ হয়ে যেতে, তাহলে এইখানে একটা লম্ব প্রতিক্রিয়া কাজ করবে, সেই লম্ব প্রতিক্রিয়া কী করতে, এখানে তলের সঙ্গে লম্ব পাচ্ছি নি, তাহলে বস্তুর সঙ্গে লম্ব অঙ্কন করতে হবে, তাহলে সেই লম্বটা দেখো এই বরাবর যাবে, মানে সবসময় সেন্টার দিয়ে পাস করবে। এটা যদি N1 হয় এটা N2, বুঝা যাচ্ছে। আচ্ছা দেখো যখন লম্ব প্রতিক্রিয়া 0 হয়ে যাবে তার মানে কি বস্তুর তলের সঙ্গে সংস্পর্শ নেই, কারণ লম্ব প্রতিক্রিয়া বলটাই একটা সংস্পর্শ বল, লম্ব প্রতিক্রিয়া বলটাই কি একটা সংস্পর্শ বল। তাহলে দেখো যদি মনে করো লম্ব প্রতিক্রিয়া 0 হয়, যদি মনে করো লম্ব প্রতিক্রিয়া 0 হয়, যদি N = 0 হয়,
অর্থাৎ অর্থাৎ বস্তুর তলের সঙ্গে সংস্পর্শহীন, বস্তুর তলের সঙ্গে সঙ্গে সংস্পর্শহীন, সংস্পর্শহীন। ওকে, তো দেখো এইটা দিয়ে অনেক সময় আমরা কোয়েশ্চেন করবো, দেখা যাবে সার্কুলার মোশনের ক্ষেত্রে, বৃত্তীয় গতির ক্ষেত্রে, যে এরকম একটা বস্তু এখানে রয়েছে, তাহলে সেই বস্তুটাকে আমরা এইভাবে একে এইভাবে এইদিকে মুভ করাতে বা এদিকে ঠেলে দিলাম একটা ফোর্স দিয়ে, তো বস্তুটা দেখা যাবে এইভাবে গড়াতে 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 এখানে যে সারফেস লস করছে। তাহলে দেখো কোন পয়েন্টে গিয়ে সারফেস লস করবে না, যেখানে n = 0, কারণ এখানেও n থাকবে, যতক্ষণ সারফেসের উপর থাকবে তখন তো নর্মাল ডিরেকশন থাকবে, তাহলে যখনই সারফেস লস করছে তখনই নর্মাল ডিরেকশন 0। লিফটের মধ্যে আমরা দেখবো যে যখন নর্মাল ডিরেকশন 0 হয়ে যাবে তখন কি হবে, বস্তুটা আর লিফটের মেঝেতে লেগে থাকবে না। ওকে, তো এইগুলো আমরা দেখবো বিভিন্ন ক্ষেত্রে নর্মাল ডিরেকশন 0-র কথা। ওকে, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কাজে লাগবে যখন আমরা কোয়েশ্চেন করবো বা কোনো কনসেপ্ট বুঝতে চাইবো। ওই জন্য আমি আগেই বলে দিচ্ছি যে নর্মাল ডিরেকশন কোন জায়গায় কীরকমভাবে কাজ করবে। ক্লিয়ার? চলো নেক্সট আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে টেনশনাল ফোর্স বা টান বল। তার আগে আরেকটা কথা বলি, বাই অরিজিন যদি আমরা বলি, এই নর্মাল রিঅ্যাকশন কি ফোর্স আসলে বাই অরিজিন? বাই অরিজিন বলতে আমি যে প্রথমেই 4টা ফোর্সের কথা বলেছিলাম, বা 4টা ইন্টারাকশনের কথা বলেছিলাম, তো যে কোনো ফোর্স ওই 4টা ইন্টারাকশনের মধ্যে কোনো একটাতে পড়ে যাবে। নর্মাল রিঅ্যাকশন অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। কেন ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার? তার কারণ এই যে কন্ট্যাক্ট সারফেস যখন আসছে এখানে মলিকুলার ফোর্সের জন্য এটা তৈরি হচ্ছে। ওকে, তাহলে বেসিক্যালি বাই অরিজিন আমরা যদি বলি, by origin it is electromagnetic in nature, it is electromagnetic in nature, electromagnetic in nature। তো এই কতগুলো বিষয় কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে লম্ব প্রতিক্রিয়া সম্পর্কে। নেক্সট চলো, নেক্সট আমরা পড়বো টেনশনাল ফোর্স বা টান বল। নেক্সট আমরা বলবো কি না, টেনশনাল ফোর্স বা বলতে পারো যে টান বল। ওকে, টেনশনাল ফোর্স আসলে কি? এটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। কেন দেখো ব্যাপারটা, মনে করো আমরা যদি বলি যে এই দুটো মনে করো পোস্ট রয়েছে। ওকে, একটা দড়িকে মনে করো সুতোকে এইভাবে বাঁধা রয়েছে, তাহলে আমরা কি বলবো যে সুতোটা লুজ, এর কোনো টান নেই, তার মানে কোনো টেনশনাল ফোর্স নেই। কিন্তু সুতোটা যদি এরকম টাইটভাবে বেঁধে দেওয়া হয় তাহলে আমরা কি বলবো, সুতোটা টান অবস্থায় রয়েছে। এই যে টাইটনেস সুতোটার, এই টাইটনেসটা হচ্ছে টান বল। এই টাইটনেসটা কেন তৈরি হচ্ছে? যখনই আমরা সুতোটাকে টান করছি তখন এর ভেতরে যে মলিকুলসগুলো দেখে ডিসপ্লেস হতে চাইছে, টান করছে, তাহলে ওরা কি আবার আগের অবস্থায় ফিরে আসতে চাইবে, তাহলে কি হবে, এইভাবে একটা টান বল কিন্তু তৈরি করবে। তো এই যে টান বলটা তৈরি হচ্ছে, টান বলটা ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। এবং এটা সবসময় খেয়াল রাখবে যে পজিশনে বা যে পয়েন্টে আমরা টান বলের কথা বলবো, টান বলের ডাইরেকশন সবসময় সেই পয়েন্ট থেকে আউটওয়ার্ডস হবে, মনে করো এখানে একটা বস্তু রয়েছে, এই বস্তুটাকে আমি এইভাবে দড়ি দিয়ে টানছি, তাহলে টান বলে কি হবে, সবসময় বস্তুটা থেকে বহির্মুখী হবে, কারণ দড়ি দিয়ে বা সুতো দিয়ে কোনো বস্তুকে ঠেলা যায় না, সবসময় টানতে হয়। তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখো টান বল কি হবে, সবসময় কি হবে, যে পয়েন্টে আমরা টান বল নির্ণয় করতে চাইবো সেই পয়েন্ট থেকে বহির্মুখী হবে। ওকে, তো আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে টান বল সম্পর্কে, যে ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার বাই অরিজিন। এটাও ইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার বাই অরিজিন। এটা একটা তড়িৎ চুম্বকীয় বল। সেকেন্ড থিং কি, নাম্বার 2, সেটা হচ্ছে কি না, টান বলের যে অভিমুখ সেটা সবসময় বস্তু থেকে বহির্মুখী হবে। ইট ইজ অলওয়েজ আউটওয়ার্ডস ফ্রম দ্য অবজেক্ট, ফ্রম দ্য অবজেক্ট বা যে পয়েন্টে বাঁধা রয়েছে, ফ্রম দ্য পয়েন্ট হোয়ার উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য টেনশনাল ফোর্স, ইট ইজ অলওয়েজ আউটওয়ার্ডস ফ্রম দ্য অবজেক্ট। এইভাবে আমি লিখলাম। ব্যাপারটা হচ্ছে বুঝতে হবে, এগুলো কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না কেউ, তোমাকে বুঝতে হবে অঙ্কে যখন তোমরা ডাইরেকশনগুলো দেবে। নাম্বার 3 দেখো, একটা সুতো যদি হয় এবং সুতো যদি মাসলেস হয়, ভরহীন যদি সুতো হয়, খুবই হালকা সুতো, ভরহীন মানে, তাহলে সেক্ষেত্রে আমরা থ্রু আউট দ্য রোপ বা থ্রু আউট দ্য স্ট্রিং আমরা কি বলবো, টান বল সেম। তাহলে ফর মাসলেস স্ট্রিং, এবং আমাদের এই চ্যাপ্টারে বেশিরভাগ ক্ষেত্রে যে স্ট্রিংগুলোর কথা বলা হবে সেগুলো মাসলেস। ফর মাসলেস স্ট্রিং টেনশনাল ফোর্স ইজ সেম, at each and every point, আদারওয়াইজ কিন্তু আলাদা হয়ে যাবে। যদি মাস থাকে তাহলে কিন্তু প্রত্যেক বিন্দুতে যে টেনশনাল ফোর্স সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। ওকে, তো এই কতগুলো পয়েন্ট তোমাকে টেনশনাল ফোর্স সম্পর্কে জানতে হবে, তাহলে তুমি কিছু ডাইরেকশন বুঝতে পারবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি যদি বলি, মনে করো একটা মাস পুলি সিস্টেমের কথা বললে সবচেয়ে ভালো বুঝতে সুবিধা হবে। এখানে একটা পুলি কানেক্ট করা আছে,
আর এর সঙ্গে বস্তু এইভাবে নামানো আছে। তো সাপোজ মনে করি এটা M1 ভরের বস্তু, দেখো এইটা মনে করি M2 ভরের বস্তু, ভেবে দেখো। এইখানে যদি আমরা টান বল বলি বস্তু থেকে বহির্মুখী এদিকে হবে, এখানে যদি আমরা টান বল বলি বস্তু থেকে বহির্মুখী এদিকে হবে। দুটো টান বল কখন সমান হবে? যদি এই সুতোটা ভরহীন হয় এবং এই জায়গাটা যদি ফ্রিকশনলেস হয়, এবং এই পুলিটা এটাও যদি মাসহীন হয়, মাসলেস হয়, এর মাস ক্যাপিটাল M ধরলে হবে না, এর যদি মাসটাও খুব হালকা হয়, তাহলে এই দুটো মধ্যে যে টেনশনাল ফোর্স সেটা থ্রু আউট দ্য স্ট্রিং সেম থাকবে। আদারওয়াইজ দেখো মাঝখানে যদি মাস চলে আসে আলাদা আলাদা হয়ে যাবে। মনে করি এখানে একটা বস্তু রয়েছে, এইখানে একটা বস্তু রয়েছে, এইখানে একটা বস্তু রয়েছে, আলাদা আলাদা M1 M2 M3, ভেবে দেখো। তাহলে দেখো এইখানে যে টেনশনাল ফোর্স হবে যদি T1 হয়, এখানে টেনশনাল ফোর্স T2 হয়ে যাবে, অবশ্যই বোথ সাইডই থাকবে, আলাদা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে টান বল, কারণ মাঝখানে ভর আছে, একটা সুতো নয়, আলাদা হয়ে গেছে। তার মানে আমরা বলবো একটা সুতো যদি আমরা এইভাবে বেরিয়ে এমনি করে দিই তাও হবে না, এখানে কি হবে, এখানে আলাদা, কারণ মাঝখানে মাস রয়েছে, মাঝখানে ভর হয়ে গেলে আলাদা হয়ে যাবে। তাহলে যদি এটা মাসলেস হয় এবং এটা সুতোটাও মাসলেস হয় এবং এটা ফ্রিকশনলেস হয় মানে স্মুথ হয়, তাহলে দুটো সাইডের মধ্যে যে টেনশনাল ফোর্স সেটা সেম হবে এবং টেনশনাল ফোর্সের ডাইরেকশন বস্তু থেকে বহির্মুখী। যদি আমরা বলি যে পুলির উপর কত টেনশনাল ফোর্স হচ্ছে, তাহলে এইদিকে হবে, এদিকে হবে। যে জায়গায় আমরা টেনশনাল ফোর্সটা নির্ণয় করতে চাইছি সেই জায়গা থেকে বহির্মুখী, আউটওয়ার্ডস, বুঝতে পারছো? এবং থ্রু দ্য ওয়্যার বা থ্রু দ্য রোপ বা থ্রু দ্য স্ট্রিং হবে। ওকে, ক্লিয়ার টেনশনাল ফোর্স সম্পর্কে? তাদেরকে এই নর্মাল রিয়াকশন এবং টেনশনাল ফোর্স সম্পর্কে যদি তোমরা এবার বুঝতে পেরে যাও, তাহলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু এই চ্যাপ্টার নিউমারিক্যালসগুলো করতে পারবে। তার জন্য কয়েকটা স্টেপ আছে। সেই স্টেপটা কি, সেই স্টেপগুলো আমি বলবো। প্রবলেম সলভিং স্টেপ কি কি আছে, তার আগে ওই প্রবলেম সলভিং স্টেপের মাঝে একটা স্টেপ হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে হবে একটা সিস্টেমের। ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি? ফ্রি বডি ডায়াগ্রাম মানে হচ্ছে যে কোনো একটা সিস্টেম যখন কমপ্লেক্স সিস্টেম থাকবে, অনেকগুলো অবজেক্ট একসঙ্গে থাকবে, তখন অনেক সময় কি হয়, আমরা ওই বস্তুগুলোর উপরে কোন বস্তুর উপর কতগুলো ফোর্স কাজ করছে আলাদা আলাদা করে অনেক সময় নির্ণয় করতে পারি না, বা একসঙ্গে ডায়াগ্রামটা বানাতে গেলে কনফিউজ হয়ে যায়, একসঙ্গে অনেকগুলো ফোর্স চলে আসে, বা ওখানে আঁকার মতো বা ড্র করার মতো জায়গা পাওয়া যায় না। তো সেই জন্য আমরা কি করি, একটা প্রসেস আমরা ইউজ করি, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। মানে যতগুলো বস্তু একটা সিস্টেমের মধ্যে থাকবে প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে তাদের ডায়াগ্রাম বানাবো এবং আমরা দেখবো যে ওই বস্তুটার উপরে কী কী ফোর্স কাজ করছে, তারপর আমরা নিউটনস ল ইউজ করবো। তো তার আগে অবশ্যই যখন আমি প্রবলেম সলভিং স্টেপসগুলো বলবো তার মাঝখানে একটা স্টেপ হচ্ছে যে ফ্রি বডি ডায়াগ্রাম। কাজে আমরা একটু শিখে নিই যে ফ্রি বডি ডায়াগ্রাম আমরা কীভাবে আঁকবো। দেখো বোর্ড এক্সামের জন্য খুব সিম্পল কোয়েশ্চেন হয়, সেক্ষেত্রে ফ্রি বডি ডায়াগ্রামের জাস্ট কনসেপ্ট থাকলে তুমি পেরে যাবে। কম্পিটিটিভ এক্সামের জন্য একটু কোয়েশ্চেনের প্র্যাকটিস লেভেলটা বাড়াতে হবে, বাস। আমি যে থিওরিগুলো পড়াচ্ছি তোমাদের বোর্ড এক্সামের সঙ্গে সঙ্গে কিন্তু কম্পিটিটিভ এক্সামও কভার হয়ে যাবে। ওকে, তো চলো ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম একে সংক্ষেপে FBD বলা হয়, FBD। ওকে, মনে করো আমি একটা এক্সাম্পল নিয়ে বলি। সাপোজ এখনই যেটা মাস পুলি সিস্টেমের এক্সাম্পলটা নিয়েছিলাম, মনে করো সাপোজ যদি এটা অনেক ইজি সিস্টেম, মনে করি এটা একটা পুলি রয়েছে, দুটো বস্তু এইভাবে এদিকে অ্যাটাচড আছে, এখানে আছে M1 ভরের বস্তু, এখানে আছে M2 ভরের বস্তু। তো সাপোজ আমি M1 M2 ফ্রি বডি ডায়াগ্রাম বানাবো, তাহলে আমাকে দেখতে হবে কি M1 এর উপরে কি বল কাজ করছে, এদিকে M1G কাজ করবে, এদিকে সুতোর টান T কাজ করবে, এদিকে M2G কাজ করবে, এদিকে সুতোর টান T কাজ করবে। তো আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো M1 এর। তো M1 ভরের বস্তুটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে এর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে চাইছি আলাদা করে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি FBD অফ M1, FBD অফ M1 বোঝার সুবিধার্থে। তাহলে এইদিকে M1G আর উপরের দিকে হচ্ছে T1। তাহলে দুটো বস্তুকে দেখো আলাদা আলাদা করে আঁকা যেতে পারে। M2 ক্ষেত্রেও কিন্তু তাই, দেখো নিচের দিকে আমরা লিখলাম M2G, উপরের দিকে লিখলাম T, এই দুটো T তো সমান, মাসলেস ফ্রিকশনলেস। তাহলে এইভাবে আমরা দুটো আলাদা, এটা হচ্ছে FBD অফ M2 হয়ে গেল, সরি FBD অফ M2 ওকে। সিমিলারলি দেখো যদি আমাদের কাছে আরেকটা কোয়েশ্চেন থাকে এরকম ধরনের মনে করো দুটো অবজেক্ট আছে, সাপোজ আমরা এগুলো কোয়েশ্চেনের সময় দেখতে পাবো যে একটা M1 ভরের অবজেক্ট আছে, এটা M2 ভরের অবজেক্ট আছে। দেখো এর উপরে মনে করো একটা ফোর্স এদিক দিকে দেওয়া হয়েছে, তাহলে এর উপরে কী কী ফোর্স কাজ করবে? দেখো প্রথমত এর M1G নিচের দিকে কাজ করবে, তাই নয় কি? এর উপরের দিকে কাজ করবে দেখো N1, এর নিচের দিকে কাজ করবে M2G, এর উপর দিয়ে কাজ করবে N2। আর কি ফোর্স আছে দেখো, M1 M2 কে একটা ফোর্স দিবে এই বরাবর, তাহলে M2 M1 কে ফোর্স দিবে, এটা যদি R হয় এটা R হবে, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট। এবার দেখো এখানে অনেকগুলো ফোর্স একসঙ্গে হয়ে গেছে, এটাকে আলাদা করছি আমরা, তাহলে M1 ভরের বস্তুটাকে আলাদা করে আঁকবো। তাহলে M1 এর কী কী ফোর্স আছে দেখো, নিচের দিকে M1G, উপরের দিকে কী ফোর্স আছে N1, এই সাইডে কে ফোর্স আছে দেখো F,
এফ ফোর্স এর উপরে দেওয়া হয়েছে, আর দেখো M2 M1 এর উপরে এদিকে আর ফোর্স দিচ্ছে। তাহলে সিমিলারলি যদি M2 ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, M2 ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করি, দেখো নিচের দিকে M2G, উপরের দিকে N2, আর কে ফোর্স M1 M2 কে যা দিচ্ছে আর। তা দেখো এখন এই পিকচারটার থেকে দেখো এই পিকচারটা আমাদের কাছে মানে অনেক পরিষ্কার, অনেক ভালোভাবে বোঝা যাচ্ছে যে এখানে এক্স অক্ষ বরাবর কত ফোর্স কাজ করছে, ওয়াই অক্ষ বরাবর কত কী ফোর্স কাজ করছে। তবে একটা কথা খেয়াল রাখবে, ফ্রি বডি ডায়াগ্রামে শুধুমাত্র সেই ফোর্সগুলোই থাকবে বস্তুর উপরে যা কাজ করছে, বস্তু যে ফোর্স প্রয়োগ করছে সেটা কিন্তু থাকবে না। যেমন ধরো এই ক্যাপিটাল এফ এই বস্তুর উপরে প্রয়োগ করা হয়েছে, ওই জন্য শুধু এই বস্তুর উপরেই আছে। আবার দেখো এই ক্যাপিটাল আর M1 M2 কে দিচ্ছে, আবার M2 M1 কে যে ফোর্সটা দিচ্ছে সেটা আছে কিন্তু এই বস্তুর উপরে আছে। তাহলে ফোর্সটা যে ফিল করবে, যে পাবে তার জন্য আঁকা হবে, যে দেবে তার জন্য ওই ফোর্সটা আঁকা হবে না। কারণ যখন এর অ্যাক্সিলারেশনটা হবে, তো অ্যাক্সিলারেশনটা যে ফোর্সটা পেয়েছে তার জন্য হবে, তো যে ফোর্সটা দিয়েছে তার জন্য নিশ্চয়ই নয়। সেটা পুরো সিস্টেমটার উপরে ডিপেন্ড করবে, আলাদা কথা। কিন্তু আমরা এফবিডি যখন আঁকবো তখন আমরা এইভাবে মেনে চলবো। তো এই হচ্ছে অঙ্ক করার একটা মাঝের স্টেপ, এবং এটা খুবই ইউজফুল। আমরা যখন অঙ্ক করব তখন বুঝতে পারবে, বিশেষ করে যখন এরকম টাইপের অঙ্ক থাকবে, ডাইরেক্ট ফর্মুলা বেস অঙ্ক না হয়। ওকে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এইখানে অবধি। নেক্সট ক্লাসে আমরা পড়বো নিউটন সেকেন্ড ল, এবং তার থেকে আমরা দেখবো যে কীভাবে প্রবলেমস করতে হবে এবং কয়েকটা প্রবলেমস আমরা সলভ করবো। ওকে, আজ এটুকুই, থ্যাংক ইউ।